যদি আপনি আপনার রাগ নিয়ন্ত্রণ করতে না জানেন, তাহলে আপনার অবস্থা আক্রমণ হওয়ার উপক্রম একটি অসহায় প্রাচীরহীন শহরের মতো। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা নতুন কিছু নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যেমন তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে ক্লাস 10-এর ভৌতবিজ্ঞান বিষয়ের ওপর শিওর শর্ট বলে একটি বই রয়েছে। তার মধ্যে যে ভৌতবিজ্ঞান বিষয়ের ওপর সেকেন্ড পরীক্ষার জন্য যেসব মডেল পেপারগুলো রয়েছে সেগুলো আমরা একটু নিয়ে আলোচনা করব। আজকের মডেল পেপারটি হচ্ছে বাঁকুড়া জেলা স্কুল। আমরা এর আগে তোমাদের সেকেন্ড পরীক্ষার জন্য থিওরি ক্লাস করিয়েছি, তারপরে সাঁতরা এবং অভিনব টেক্সট বইয়ের অনুশীলনীমূলক কোশ্চেনগুলো নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও রায় মার্টিনের প্রশ্নবিচিত্রার সেকেন্ড পরীক্ষার জন্য যেসব মডেল ছিল সেগুলোও নিয়ে আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা শিওর শর্ট এই বইটির নিয়ে শুরু করতে যাচ্ছি। আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস। ওকে, তো এই ক্লাসের মধ্যে যারা নতুন এসেছো তাদের জন্য রুটিনটা একবার বলে দিই। ক্লাস 10 মানে তোমাদের জন্য সোম বুধ শুক্র এবং 9-এর মঙ্গল বৃহস্পতি শনি ঠিক সকাল 7টাতে ভৌতবিজ্ঞান বিষয়ের ওপর একটি করে ক্লাস পেয়ে যাবে। ওকে, আর একটি বিশেষ কথা, এই বইটি সাধারণত অনেকের কাছেই নেই, না থাকলেও কিছু অসুবিধা নেই, তোমরা ক্লাসটি অবশ্যই নিতে পারো। ক্লাসের মধ্যে তোমরা কোশ্চেন তার সঙ্গে অ্যান্সারও পেয়ে যাবে। ওকে, আর ঠিক ক্লাস শেষে ফাইনালি যে পিডিএফটি রেডি হবে, যদি তোমাদের পিডিএফের প্রয়োজন হয়ে থাকে তাহলে তোমাদেরই জন্য একটি টেলিগ্রাম গ্রুপ করেছি, যেটা তোমরা এই ক্লাসের নিচে ডেসক্রিপশন বক্সে একেবারে নিচে একটি টেলিগ্রাম লিঙ্ক পাবে। ওখানেই প্রতিনিয়ত ক্লাসের পিডিএফগুলো আপলোড করা হয়ে থাকে। ওকে, তাহলে আমরা আর বিশেষ দেরি না করে আমরা কোশ্চেনের দিকে যাই। তো আমাদের এখানে প্রথম কোশ্চেন কি বলছে একটু দেখে নেব। 1 নম্বরে বিভাগ কতে বলছে 1.1 এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক কি, যেটা বি। ওকে, আর আমাদের এই ক্লাস চলাকালীন তোমরা যে উত্তরটি সঠিক হবে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ওকে, নেক্সট 1.2 তাপ পরিবাহিতা সর্বাধিক হয়, সেটি হচ্ছে এ জি। নেক্সট তড়িৎচালক বলের একক ওয়াট। তারপরে বলছে কোনো পরিবাহীর দৈর্ঘ্য একই রেখে ব্যাস অর্ধেক করা হলে পরিবাহীর রোধ কত হবে? 4 গুণ। তো 4 গুণ হবে বলে দিলাম। তো এটা কিভাবে হবে সেটা তোমাদের সাথে একটু ফাইনালি দেখে নিই। তো এখানে ওই প্রশ্নটিকেই পুনরায় আবারও তুলে ধরেছি। কোনো পরিবাহীর দৈর্ঘ্য একই রেখে ব্যাস অর্ধেক করা হলে পরিবাহীর রোধ কত? তো এখানে দুটো ক্ষেত্র বিরাজ করছে, এটা হচ্ছে ফার্স্ট আর একটা হচ্ছে সেকেন্ড। বলছে পরিবাহীর দৈর্ঘ্য একই, মানে দৈর্ঘ্য এল এবং এখানেও দৈর্ঘ্য এল। বলছে ব্যাস অর্ধেক করা হলো, ব্যাসকে আমরা ডি ধরি, আর এক্ষেত্রেও আমরা ব্যাসকে ডি ধরব। আর ব্যাস যদি অর্ধেক হয়ে থাকে অবশ্যই ব্যাসার্ধও অর্ধেক হবে। তাহলে আমরা এখানে করি যে ব্যাসার্ধ প্রথমের জন্য R1 সমান আর এখানে দ্বিতীয়টার জন্য ব্যাসার্ধ তাহলে অর্ধেক হয়ে যাবে। R2 অর্ধেক হলে তাকে আমরা 2 দিয়ে ভাগ করব। এবারে ব্যাসার্ধ কেন অর্ধেক হলো? যে ব্যাস অর্ধেক হয়েছে তাই আমাদের ব্যাসার্ধও অর্ধেক হয়েছে। ওকে, তারপরে বলছে পরিবাহীর রোধ কত? তো রোধ আর, আচ্ছা এটা হচ্ছে ক্যাপিটাল আর হবে, আর
ওয়ান দেই, কারণ এটা প্রথম ক্ষেত্রের জন্য। R1 সমান জিজ্ঞাসা চিহ্ন, বা এটা যদি আমরা R1 সমান ক্যাপিটাল আর ধরি, তাহলে রোধ দ্বিতীয় ক্ষেত্রের জন্য R2 সমান জিজ্ঞাসা চিহ্ন। তো এটা আমরা একটু দেখে নেব। তো এখানে ঠিক একই রকমের ফার্স্ট এবং সেকেন্ডের জন্য ক্ষেত্রফলের কথা কিছু বলেনি, তাহলে আমরা ক্ষেত্রফল একটু ধরে নিই। ক্ষেত্রফল A1 সমান ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। দ্বিতীয় ক্ষেত্রে ক্ষেত্রফল A2 ধরি, এর সমীকরণটাও হয়ে যাবে পাই আর স্কয়ার। ওকে, এবারে আমাদের এখানে আর স্কয়ার বলতে আর কিন্তু নয়, এটা হচ্ছে R/2। ওকে, মানে এটা হচ্ছে R1, এক মিনিট, এটা R1, এটা হচ্ছে R2, মানে প্রথমটার ক্ষেত্রে। আর হচ্ছে R1 এর মান কত, এখানে বের করেছি স্মল আর, তাহলে আমরা এখানে করি পাই স্মল আর স্কয়ার। আর এই ক্ষেত্রে হয়ে যাবে কি পাই R2 এর মান R/2। ওকে, তাহলে এখানে করি R/2 হোল স্কয়ার। তো এটিকে সমাধান করলে পাই আর স্কয়ার বাই 2 দুগুণে 4 হয়ে যাচ্ছে। ওকে, এখন রোধ R1 সমান আমরা যে সমীকরণটি জেনে এসেছি যে রো এল বাই A1, মানে প্রথমটার জন্য। তাহলে এখানে রোকে রো চলে এলো, এলকে এল চলে এলো, A1 এর মান কত বেরিয়েছে, পাই আর স্কয়ার, এটা হচ্ছে R1 এর মান। এক্ষেত্রেও ঠিক আমরা রোধ R2 নির্ণয় করব, একই সমীকরণ, রো এল বাই A2, কারণ এটা দ্বিতীয় ক্ষেত্র তাই আমরা A2 দিলাম। তো রোকে রো চলে এলো, এলকে এল চলে এলো, A2 এর মান হচ্ছে পাই আর স্কয়ার বাই 4। তো বাই 4টাকে আমরা ওখানে না দিয়ে উপরে তুলে দিই বাই 4। ওকে, এখন দেখো এই যে রো এল বাই পাই আর স্কয়ার, এটা সমান আমরা কি লিখতে পারি যে R1। ওকে, তাহলে আমরা লিখতেই পারি। তাহলে এখানে এটা হয়ে গেল R2, তাহলে R1 সমান এই 4কে সামনে লিখে দিই, 4 ইন্টু R1। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে R2 এর মান এটা হচ্ছে R2 হবে, R2 এর মান R1 এর 4 গুণ হয়ে থাকে। ওকে, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 4 গুণ হবে। ওকে, তাহলে আমরা এখানে দেখে নিলাম যে অ্যান্সারটি কিভাবে এসেছে। নেক্সট পরবর্তী প্রশ্নতে কি বলছে, পি সমান তড়িৎ ক্ষমতা হলে নিচের কোনটি সঠিক নয়, সেটি হচ্ছে পি বাই ভি আর স্কয়ার। নেক্সট নিচের কোনটি সন্ধিগত মৌল নয়, সেটি হচ্ছে বি আর। আর একটা তোমাদের বলে দেই, তোমাদের এখানে কিছু চ্যাপ্টার রয়েছে যেগুলো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষা হয়ে গিয়েছে, তো সেখান থেকেও কিছু একটা দুটো কোশ্চেন রয়েছে, আমরা সেগুলোরও অ্যান্সারগুলো দেখে নেব। যেমন এখানে পরপর এই 1.6 এবং 1.7 দুটো প্রশ্ন দেওয়া রয়েছে, এগুলো তোমাদের মানে ফার্স্ট ইউনিটে তোমাদের পরীক্ষা হয়ে গিয়েছে। যেহেতু বইটা নিয়ে আলোচনা করছি, এখানে প্রশ্নটা রয়েছে, তাই আমরা অ্যান্সারগুলো করে দিচ্ছি। ওকে, নেক্সট বলছে নিচের কোনটি সমযোজী যৌগ নয়, সেটি হচ্ছে MgO। নেক্সট তড়িৎ বিশ্লেষণ ব্যবহার করে কপার বিশোধন অ্যানোড রূপে ব্যবহৃত হয়, সেটি হচ্ছে অবিশুদ্ধ কপার। এখন আমরা বিভাগ গগুলো কমপ্লিট করলাম, বিভাগ ক্ষয়ের দিকে আমরা যাচ্ছি। তো বিভাগ ঘতে প্রথম অ্যান্সার মানে প্রথম প্রশ্ন বলেছে, এক মিনিট। ওকে, প্রথম প্রশ্নটি কি বলেছে দেখে নিই, যে 2.1 এসআই পদ্ধতিতে আয়তন প্রসারণ গুণাঙ্কের একক লেখো।
তো এককটি হয়ে যাবে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। নেক্সট, একটি আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান কত হয়ে থাকে? অসীম। অসীমের চিহ্ন ঠিক এরকমই হয়ে থাকে। ওকে। নেক্সট, গৃহবর্তনীতে সব যন্ত্র কোন সমবায়ে যুক্ত থাকে? এটা হচ্ছে সমান্তরাল সমবায়। সমান্তরাল। নেক্সট, বার্লো চক্রের ঘূর্ণনের অভিমুখ কোন নিয়মের সাহায্যে নির্ণয় করা হয়? সেটি হচ্ছে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম। ওকে, ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। নেক্সট, ওয়াট, ভোল্ট ও অ্যাম্পিয়ার এককগুলির সম্পর্কটি লেখো। তো ওয়াটকে আমরা ডাব্লু এবং ভোল্টকে ভি, অ্যাম্পিয়ারকে এ দ্বারা চিহ্নিত করতে পারি। তো এদের সম্পর্ক হয়ে যাবে ডাব্লু সমান ভি ইন্টু এ। নেক্সট, ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়ই অষ্টক সূত্রের ব্যতিক্রম বর্তমান এইরূপ একটি আয়নীয় যৌগের উদাহরণ দাও। সেটি হয়ে যাবে লিথিয়াম হাইড্রোক্সাইড, LiH। নেক্সট, একটি কঠিন সমযোজী যৌগের নাম ও সংকেত লেখো, যেটি চিনি। নাম হয়ে গেল সংকেত C6O12H6। ওকে। নেক্সট বলছে হ্যালোজেনের মৌলগুলির বিজারণ ক্ষমতার ক্রমগুলি লেখো। তো F গ্রেটার দেন Cl গ্রেটার দেন Br গ্রেটার দেন I গ্রেটার দেন AT। ওকে। নেক্সট, পরে 2.6 রয়েছে আম্লিক জলের তড়িৎ বিশ্লেষণ উৎপন্ন গ্যাসের মোট আয়তন 16.8 লিটার হলে একই চাপ ও তাপমাত্রায় অ্যানোডে মুক্ত গ্যাসের নাম ও আয়তন কত? তো অ্যানোডে মুক্ত গ্যাসটি হয়ে যাবে অক্সিজেন O2 গ্যাস, যার আয়তন 5.6 লিটার। নেক্সট, বরফ কারখানায় বরফ তৈরিতে ব্যবহৃত গ্যাসের নাম লেখো, যেখানে NH3 অ্যামোনিয়া ব্যবহার করা হয়ে থাকে। ওকে। নেক্সট, পরে যাচ্ছি, এটা হচ্ছে বিভাগ গ 3.1-এ বলছে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 গুণিতক 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝো? তো এখানে নিচে খুব সুন্দর অ্যান্সারটি তুলে ধরেছি। নেক্সট, 3.2-তে বলছে ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও। তো ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা তুলে ধরেছি। নেক্সট, অথবাতে বলছে বৈদ্যুতিক মোটর কোন নীতির ওপর কাজ করে থাকে? তো বৈদ্যুতিক মোটর ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের ওপর কাজ করে থাকে। তো এখানে এই উত্তরটাই চাইছে, কিন্তু এখানে বইয়ের মধ্যে 2 নাম্বার দেওয়া রয়েছে, তাই আমি সূত্রটাও তোমাদের সামনে তুলে ধরেছি। নেক্সট, তড়িৎচুম্বকীয় আবেশ সম্পর্কিত ফ্যারাডের সূত্রবলী লেখো। তো ফ্যারাডের দুটো সূত্র হয়ে থাকে, প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র। তো দুটো সূত্র দিয়েছি, দেখে নেবে। নেক্সট, 3.4-এ বলছে ইথিলিনের লুইস ডট গঠন দেখাও। তো লুইস ডট কিভাবে গঠন হয়েছে সেটা এই যে চিত্র দেওয়া রয়েছে। এছাড়াও যেহেতু এটা ফার্স্ট ইউনিটে হয়ে গিয়েছে, তো তোমাদের ঠিক আগে একটা ক্লাস করেছিলাম যে ইথিলিন বা যে কোনো যৌগের লুইস ডট গঠন কিভাবে তৈরি করবে, সেটা তোমরা অবশ্যই ক্লাস 10-এর যে প্লে লিস্টটি রয়েছে সেটা তোমরা সার্চ করলে ওখানে তোমরা পেয়ে যাবে। ওকে। নেক্সট বলছে অথবাতে NaCl এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে Na পাওয়া সম্ভব নয় কেন? তো কেন পাওয়া সম্ভব নয় কি বলছে, এখানে এই যে 3 লাইনের মধ্যেই উত্তরটি তুলে ধরেছি। পরবর্তী, ইউরিয়ার শিল্প প্রস্তুতির নীতি ও সমিত সমীকরণগুলি লেখো।
তো ইউরিয়া দুটি পদ্ধতিতে প্রস্তুত করা হয়, তার মধ্যে ফার্স্ট এবং সেকেন্ড দেওয়া হলো। এখন আমরা বিভাগ গটা কমপ্লিট করলাম, বিভাগ ঘতে চলে এসেছি। বিভাগ ঘ এর মধ্যে প্রথম কোশ্চেনটি কি বলছে যে 4.1 তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে। তো তরলের প্রকৃত প্রসারণ বলছে কোনো তরলের উষ্ণতা, আরেকবার বলছি যে কোনো তরলের উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করলে ওর প্রতি একক আয়তনে যে পরিমাণ প্রকৃত প্রসারণ ঘটে তাকে আমরা বলে থাকি তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। ওরই সঙ্গে বলছে এর গাণিতিক রূপটি লেখো। এই যে তরলের প্রকৃত প্রসারণের গাণিতিক রূপ হচ্ছে এইটাই, ওকে। আর হচ্ছে নিচেরটাও লিখতে পারো, আর কিভাবে এসেছে একটু ভাষা দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট ওরই পরে বলছে তাপীয় রোধ কি। তো তাপীয় রোধ এই যে কোন পরিবাহীর দুই পৃষ্ঠের উষ্ণতায় পার্থক্য ও তার মধ্য দিয়ে প্রবাহিত তাপের অনুপাতকে বলা হয়ে থাকে তাপীয় রোধ। তারই সঙ্গে আরও কিছু দেওয়া হয়েছে যে তাপীয় রোধ বেশি হলেও বস্তুটি সহজে তাপ পরিবহন করতে পারে না। বলছে এসআই এককে তাপীয় রোধের একক হয়ে থাকে কেলভিন পার ওয়াট এবং মাত্রা হয়ে থাকে m⁻⁻², l⁻⁻², t⁻³ এবং থিটা। নেক্সট 4.2, তো এখানে একটু ম্যাথের কথা, মানে ম্যাথ একটা ছোট দিয়েছে, এটা একটু দেখে নিই। এখানে বলছে সর্বাপেক্ষা উজ্জ্বল অবস্থায় একটি 220 ভোল্ট 100 ওয়াট বৈদ্যুতিক বাতির তড়িৎ প্রবাহ মাত্রা ও রোধ নির্ণয় করো। আমাদের এখানে প্রশ্নের মধ্যে ভি সমান বলেছে 220 ভোল্ট, মানে ভোল্ট সমান বলেছে, এবং 100 ওয়াট এটা হচ্ছে পি সমান বলেছে 100 ওয়াট। তো আমাদের এখানে প্রবাহ মাত্রা আই সমান জিজ্ঞাসা চিহ্ন এবং রোধ আর সমান জিজ্ঞাসা চিহ্ন। তো আমরা আই এর একটা সমীকরণ জানি যে আই সমান ভি বাই পি। তাহলে ভি এর মান রয়েছে 220, পুট করলাম, পি এর মান 100 পুট করলাম, তাহলে 0 0 কেটে গেল। এখন আমরা যদি দেখি, আমি একটু সূত্রটা ভুল বসে ফেলেছি, এটা হচ্ছে পি বাই ভি হবে, ওকে, পি বাই ভি। তাহলে পি এর মানটি 100 এবং ভি এর মান 220, তাহলে 0 0 কেটে গেল। এখন একে যদি ভাগ করি, যে 10কে 22 দিয়ে ভাগ, বা একটু কেটে ছোট করে দিতে পারি, 2 দিয়ে দিয়ে 2 5 10, 2 1 2, 2 1 2, তাহলে 5/11। তাহলে একে ভাগ করলে আমরা পেয়ে যাব 0.45। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। যেহেতু তড়িৎ প্রবাহ মানে প্রবাহ মাত্রা এর একক হয়ে থাকে অ্যাম্পিয়ার দিলাম। এরপরে হচ্ছে রোধ। তো রোধের সমীকরণটা কি, আর সমান ভি বাই আই। তো ভি এর মান 220 এবং আই এর মান আমরা নির্ণয় করলাম 0.45। তো পয়েন্ট উঠে গেলে উপরে দুটো শূন্য, মানে একের পিঠে দুটো শূন্য, কেন? কারণ দশমিকের পরে দুটো সংখ্যা রয়েছে। এখন আমরা যদি 5 দিয়ে কাটাকাটি করি, যে 5 লং 45, 5 4 20, 5 4 20। আচ্ছা, আর কাটাকাটি যাচ্ছে না, তো আমরা উপরে পাচ্ছি যে 4400/9। তো ওকে, আমরা ভাগ দিলে আমরা পেয়ে যাব যে 488.89 এত ওহম। ওহম কেন দিলাম? যে রোধের একক হয়ে থাকে ওহম। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আর এখানে বলছে আর্থিং কি। তো আর্থিং কি আমরা এখানে তুলে ধরেছি। যেহেতু ওটা আর্থিং কি ওটা 1 নম্বরে রয়েছে, তাই তোমরা এটুকুই লিখবে যে একটি মোটা তামার তারের এক প্রান্ত মিটারের সঙ্গে যুক্ত করে অন্য প্রান্তটি মাটির নিচে রাখা
তামার একটি প্লেটের সঙ্গে যুক্ত করা হয়, একে বলবো আর্থিং। ওকে, আর আর্থিংয়ের সম্পর্কে আরও দু এক কথায় কিছু বলেছে। নেক্সট, এখানে একটি খুব ইম্পর্টেন্ট একটি ম্যাথ রয়েছে। এটা কিন্তু একটা কঠিনের মধ্যে 1 নম্বরের মধ্যে থাকতে পারে, মোটামুটি বিশেষ একটা কঠিন নয়, বুঝলে খুবই ইজি হয়ে যাবে। দুটি অজানা রোধকে শ্রেণী সমবায়ে ও সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধের মান যথাক্রমে 20 ওহম ও 5 ওহম। রোধ দুটির মান নির্ণয় করো। এখন আমাদের প্রশ্নের মধ্যে যেটি দেওয়া রয়েছে সেখান থেকে আমরা লিখতে পারি যে দুটি রোধ নির্ণয় করতে বলছে। আমরা ধরে নিলাম রোধ দুটি হলো R1 ও R2। যখন এই রোধ দুটিকে শ্রেণীতে রাখা হয়, শ্রেণীতে রাখলে আমরা শ্রেণী সমবায়ের সূত্র কি রয়েছে, R1 প্লাস R2। আর তখন তুল্য রোধ কি বলেছে, এই যে প্রশ্নে বলে দিয়েছে 20 ওহম। আর যখন ওই দুটি রোধকে সমান্তরালে রাখবো, তাহলে এখানে লিখতে পারি সমান্তরালে রাখলে তার সমীকরণ কি হয়ে থাকে, R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2 সমান হয়েছে কি, প্রশ্নে দেওয়া রয়েছে তুল্য রোধ 5 ওহম। এখন আমরা এই দুটি সমীকরণকে 1 এবং 2 নম্বর সমীকরণ দিই। তো এই 2 নম্বর সমীকরণে আমরা 1 নম্বর সমীকরণটি পুট করে পাই, মানে পুট নয়, আচ্ছা লিখে দিই, বসিয়ে পাই। তাহলে আর দেখো 1 নম্বর সমীকরণে R1 এবং R1 প্লাস R2 এর মান 20 দেওয়া রয়েছে। তো ওই মানটাই আমরা দ্বিতীয় সমীকরণ এখানে পুট করে দেব, মানে মানটিকে বসিয়ে দিলাম। তাহলে R1 R2 বাই নিচে 10 সমান 5। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি, বা R1 R2 সমান ভাগ আছে, এপাশে এলে গুণ হয়ে যাবে, 5 গুণিতক 10 সমান 50। ওকে, এখন আচ্ছা সরি, এখানে 10 বসালাম কিন্তু রয়েছে তো 20। ওকে, তাহলে 20 দিয়ে করলে আমরা পাবো যে 20 5 1 মিনিট, এখানে হচ্ছে 20 5 100। ওকে, এখন আমরা নেক্সট একটা স্টেপ করব। আমরা অঙ্কের মধ্যে সূত্র একটা জেনেছি যে a মাইনাস বির হোল স্কোয়ারের সূত্র। তো এর সূত্রটা কি, a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 4ab। তো এই সমীকরণে আমরা a এর পরিবর্তে R1 এবং b এর পরিবর্তে R2 যদি বসাই, তাহলে আমরা কি পাবো, যে R1 মাইনাস R2 হোল স্কোয়ার সমান R1 প্লাস R2 হোল স্কোয়ার মাইনাস 4 R1 ইন্টু R2। ওকে, এখন R1 প্লাস R2 এর মান আমরা এখানে নির্ণয় করেছি, বা আমরা তো এই যে R1 প্লাস R2 এই মানটাকে আমরা এখানে পুট করব, 20 স্কোয়ার মাইনাস 4 R1 ইন্টু R2 এর মান কি, এই যে R1 ইন্টু R2 এর মান 100, এটাকে আমরা এখানে পুট করলাম ইন্টু 100। তাহলে 20 স্কোয়ার হয়ে থাকে 400 মাইনাস 4 ইন্টু 100 সমান হয়ে থাকে 400। 400 মাইনাস করলে 0, তাহলে এটা কার মান হলো, R1 মাইনাস R2 এর স্কোয়ারের মান হচ্ছে 0। এখন একে আমরা লিখতে পারি
যে R1 মাইনাস R2 হোল স্কোয়ার সমান 0 হোল স্কোয়ার দিতেই পারি, দুদিকের স্কোয়ার যদি আমরা তুলে দিই তাহলে পেয়ে যাব R1 মাইনাস R2 বাদে R1 মাইনাস R2 সমান হচ্ছে 0। ওকে, এখন এই সমীকরণটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিয়ে দিই। এই 3 নম্বর সমীকরণ এবং এই যে 1 নম্বর সমীকরণ রয়েছে এখানে, এই দুটোকে আমরা যোগ করব। তাহলে এখানে আমরা করতে পারি যে 1 প্লাস 3 করে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ R1 প্লাস R2 সমান 20 দেওয়া ছিল, আর এক্ষেত্রেও ঠিক একই রকম হবে R1 মাইনাস R2 সমান 0। এখানে R2 কেটে গেল, তাহলে থাকলো R1 প্লাস R1, তাহলে অতএব দিয়ে লিখতে পারি 2R1 সমান 20। R1 সমান 20, ওপাশে গুণ রয়েছে, এদিকে এলে ভাগ হবে, 2 দিয়ে দিলাম 10 আসছে সমান 10। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 3 নম্বর সমীকরণে R1 সমান 10 বসিয়ে পাই। এই 3 নম্বর সমীকরণটা কোনটা ছিল বা 3 নম্বর, আচ্ছা আমরা ফার্স্ট যে ইকুয়েশনটা রয়েছে ওতেও বসাতে পারি বা 3 নম্বরেও বসাতে পারি, আমাদের কিছু অসুবিধা নেই। তাহলে 3 নম্বর সমীকরণ কি, R1 মাইনাস R2 সমান 0। তো এখানে আমরা লিখি R1 মাইনাস R2 সমান 0। ওকে, তাহলে R1 এর মান 10 দিলাম মাইনাস R2 সমান 0। তাহলে এখানে মাইনাস R2 আর এদিকে প্লাস 10 রয়েছে, এটা অপোজিটে গেলে মাইনাস 10 হয়ে যাবে, তো মাইনাস মাইনাস কেটে হয়ে গেল R2 সমান 10। তাহলে আমরা এখানে R1 এর মান পেয়ে গেলাম, এদিকে হচ্ছে R2 এর মান পেয়ে গেলাম। তাহলে এক মিনিট, এখানে অতএব দিয়ে লিখতে পারো রোধ দুটি হবে 10 ওহম ও 10 ওহম। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্নতে যাচ্ছি। এখানে 4.3-তে বলছে মৌলের আয়নন শক্তি বলতে কি বোঝো। এই যে মৌলের আয়নন শক্তি কাকে বলে দেওয়া রয়েছে, গ্যাসীয় অবস্থায় থাকা কোনো মৌলের কোনো পশম এবং বিচ্ছিন্ন পরমাণু যখন সর্বনিম্ন শক্তি স্তরে থাকে তখন পরমাণুটির সবচেয়ে বাইরের কক্ষের সবচেয়ে আলগাভাবে আবদ্ধ ইলেকট্রনটিকে নিউক্লিয়াসের আকর্ষণী ক্ষেত্র থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে পরমাণুটিকে একক চার্জযুক্ত ধনাত্মক আয়নে পরিণত করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় তাকে ওই পরমাণুর প্রথম আয়নীভবন বিভব বলা হয়ে থাকে। নেক্সট বলছে পর্যায় সারণীতে এটি কিভাবে পরিবর্তন হয় দ্বিতীয় পর্যায় ও প্রথম শ্রেণীর উদাহরণ দাও। এই যে এখানে দ্বিতীয় পর্যায় দেওয়া রয়েছে উদাহরণস্বরূপ, বা এটাকে সিম্পলভাবে আমি এখানে তুলে ধরেছি, এটা হচ্ছে দ্বিতীয় পর্যায় আর এটা হচ্ছে প্রথম শ্রেণী। ওকে, তার ক্রমটাকে তুলে ধরেছি। আর এটা যেহেতু তোমাদের পরীক্ষা হবে না তো তোমরা দেখে রাখতে পারো, আর এগুলো আশা করছি তোমরা পাক্কা খেলোয়াড় হয়ে গেছো, কারণ তোমরা ফার্স্ট পরীক্ষাতে এগুলো অ্যাভেলেবল প্র্যাকটিস করেছো। নেক্সট পরবর্তী প্রশ্ন 4.4, এখানে কি বলছে দেখে নি, যে অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম প্রস্তুতকালে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম লেখো। এই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয়ে থাকে 60% কায়োলাইট, 20% ফ্লোসপার ও 20% বিশুদ্ধ অ্যালুমিনা এর গলিত দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য হিসাবে ব্যবহার হয়ে থাকে। নেক্সট বলছে
ব্যবহৃত তড়িৎদ্বারের উল্লেখ করো। তড়িৎদ্বার দু রকমই হয়, একটা হচ্ছে ক্যাথোড আর একটা হচ্ছে অ্যানোড। কি বলছে, লোহা বা স্টিল দিয়ে তৈরি আয়তাকার একটি ট্যাঙ্কের ভেতরের দিকে গ্রাফাইট বা গ্যাস কার্বনের আস্তরণ থাকে, একে ক্যাথোড রূপে ব্যবহার হয়। তাহলে ক্যাথোড রূপে কাকে ব্যবহার করছি, গ্রাফাইটকে। আর অ্যানোড রূপে এই ট্যাঙ্কারের মধ্যেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটি নেওয়া হয়। তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে অনুভূমিক কপার দণ্ডের সাহায্যে ঝোলানো একটি গ্রাফাইটের দণ্ড অ্যানোড রূপে ব্যবহার হয়। তাহলে আর একটা গ্রাফাইট দণ্ড যেটা কপারের দণ্ডের সাহায্যে ঝোলানো থাকে তাকে আমরা অ্যানোড হিসাবে ব্যবহার করি। আর এখানে তোমাদের এই ক্যাথোডের বিক্রিয়া এবং অ্যানোডের বিক্রিয়ার কথা কোনো বলেনি, তাছাড়াও তোমাদেরকে দিয়েছি, তোমরা একটু প্র্যাকটিসের মধ্যে রাখতে পারো। নেক্সট 4.5-এ বলছে অসওয়াল্ড পদ্ধতি, এটা হচ্ছে পদ্ধতিটি HNO3 প্রস্তুতির নীতি ও সমীকরণ সহ লেখো। এই যে HNO3 প্রস্তুত হয়েছে, তো এর নীতি এবং সমীকরণগুলো কি কি? নীতি হচ্ছে এইগুলো যেগুলো ভাষা দিয়ে লেখা রয়েছে, এগুলো হচ্ছে নীতি। আর সমীকরণ কি, সে তো দেখেই তোমরা বুঝতে পারছো। আর এইগুলো বারবার তোমাদের প্র্যাকটিস করিয়ে করিয়ে আশা করি তোমরা এসব একেবারে জলের মতো হয়ে গিয়েছে। নেক্সট 4.5-এর অথবাতে কিছু কোশ্চেন বলছে, আর এটা হচ্ছে আমাদের আজকের লাস্ট কোশ্চেন। তো কি ঘটে সমীকরণ সহ লেখো। তো বলছে অ্যালুমিনিয়াম সালফেটের জলীয় দ্রবণে অ্যামোনিয়া গ্যাস চালনা করা হলো। তো গ্যাস চালনা করলে কি হবে, যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের একটি সাদা অধক্ষেপ পড়বে এবং তার বিক্রিয়াটাও তুলে ধরেছি নিচে। নেক্সট দ্বিতীয় নম্বরে কি বলছে, যে আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S গ্যাস চালনা করলে লক্ষণীয় বর্ণের পরিবর্তন উল্লেখ করো। তো এই যে কমলা বর্ণের আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে যখন হাইড্রোজেন সালফাইড মানে H2S কে চালনা করা হয়, তখন সবুজ বর্ণের ক্রোমিট সালফেট লবণ উৎপন্ন হয় এবং নিজে জারণ হয়ে হলুদ সালফারে পরিণত হয়। এটাই বলেছে তার রঙের কি পরিবর্তন হয়ে থাকে। ওকে, তাহলে আজকে আমাদের ক্লাসের মধ্যে যা কিছু ছিল সেটা আমরা সব কিছু কমপ্লিট করলাম। মোটামুটি ক্লাসের শেষে একটা থ্যাংক ইউ তোমাদের বলছি, কারণ ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখবার জন্য। আর আজকে আমরা এটির যে ফার্স্ট ক্লাস করলাম, তো এই শিওর শর্ট বইয়ের একটা তোমাদের প্লে লিস্ট করে দেব, যেখানে প্রত্যেকটা এক ধার থেকে তোমরা স্কুল পেয়ে যাবে। ওকে, তাহলে আর যদি কোনো কিছু বাকি থাকে সেটা তোমরা কমেন্টে বা কোনো সমস্যা হলে কমেন্টে জানাতে ভুলবে না। আমরা মোটামুটি সেকেন্ড পরীক্ষার জন্য সব কিছু কমপ্লিট করে ফেলেছি। সেকেন্ড পরীক্ষাটা হয়ে গেলেই আমরা আবার থার্ড পরীক্ষার জন্য প্রস্তুতিটা নেওয়া শুরু করব। ওকে, তাহলে সবাইকে সেই থ্যাংক ইউ বলে আজকের ক্লাসটি এই পর্যন্তই রাখছি।